ওয়েলকাম টু টেস্ট পেপার। আজকে আমরা কিছু জেনারেল স্টাডিজের প্রশ্নে আলোচনা করব। তার আগে জেনারেল স্টাডিজের সিলেবাসটা দেখে নিই। যে কোনো পশ্চিমবঙ্গ সরকার কিংবা সেন্ট্রাল রাজ্য কেন্দ্র সরকারের পরীক্ষায় জেনারেল নলেজ থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে বা এসে থাকে সেগুলি হলো প্রাচীন ভারতের ইতিহাস, ভারতের জাতীয় সংগ্রাম, পশ্চিমবঙ্গ এবং ভারতের ভূগোল, জীবন বিজ্ঞান, পদার্থ এবং রসায়ন বিজ্ঞান, ভারতের সংবিধান এবং শাসন ব্যবস্থা, ভারতের অর্থনীতি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাম্প্রতিক খবর, এছাড়া মিসলেনিয়াস এবং বিবিধ প্রশ্ন উত্তর। তো যারা ডাব্লিউবিসিএস দিয়েছে কিংবা এবছর দিচ্ছে তারা তো জানবেই যে প্রত্যেকটা সাবজেক্টের উপর আলাদা আলাদা করে 25টি প্রশ্ন থাকে। এছাড়া ব্যাংকিং সার্ভিস মানে আইবিপিএস বা আইবিপিএস কিংবা এসবিআই পরীক্ষা যারা দিয়েছে বা এবছর দেবে তারা জানে যে অর্থনীতি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর অন্তত 40টা প্রশ্ন আসবে। তো এবার থেকে প্রত্যেকটা সাবজেক্ট থেকে অন্তত 30টা করে ভিডিও বানানোর ইচ্ছে আছে। তো আজকে আমরা বানিয়েছি জেনারেল স্টাডিজের প্রাচীন ভারতের ইতিহাসের থেকে পর্ব 1, 30টি পর্ব বানাবো। তো এর মধ্যে অন্তত 25 থেকে 30টি প্রশ্ন আলোচনা করব। তো আজকে আমরা আমাদের সেশন শুরু করছি। আমাদের প্রথম প্রশ্ন, কাদম্বরীর রচয়িতা হলেন কে? ক্ষেমেন্দ্র, কল্হন, ভবভূতি, বাণভট্ট। কাদম্বরীর রচয়িতা হলেন বাণভট্ট। হর্ষবর্ধনের সহকবি ছিলেন। হর্ষবর্ধনের অষ্টকবি ছিল, তার মধ্যে বাণভট্ট একজন যিনি কাদম্বরী রচনা করেছিলেন। ঠিক আছে, এর পরের প্রশ্ন হলো, বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন কে? কৌটিল্য, নচিকেতা, চরক, জীবক। কৌটিল্য ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, চরক একজন একজন আয়ুর্বেদক, আর জীবক ছিল বুদ্ধের সমকালীন একজন চিকিৎসক। ঠিক আছে, জীবক বুদ্ধের সমকালীন একজন চিকিৎসক ছিলেন। এর পরের প্রশ্ন আসবো, রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? মহেঞ্জোদারো, সুক্তাচেন্দর, কালীবঙ্গাল, লোথাল। তো রাজস্থানের ঘাঘর নদীর ধারে যে শহরটি অবস্থিত সেটি হচ্ছে কালীবঙ্গাল। ঘাঘর নদীর ধারে কালীবঙ্গালে অবস্থিত। একে ঘোষ কালীবঙ্গন এই জায়গাটিকে খুঁজে বের করেছিলেন। ঠিক আছে, ঘাঘর নদীর তীরে অবস্থিত হচ্ছে কালীবঙ্গাল। এর পরের প্রশ্নে আসবো, মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন? বিম্বিসার, অজাতশত্রু, মহাপদ্মনন্দ, চন্দ্রগুপ্ত মৌর্য। মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন? বিম্বিসার মগধের সেনিয়া নামে পরিচিত ছিলেন। ঠিক আছে, এর পরের প্রশ্ন আসবো, মৌর্য শাসক যিনি তার আদর্শ লিপিগুলিতে প্রিয়দর্শী নামের ব্যবহার করতেন তিনি কে? বিম্বিসার, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, বৃহদ্রথ। তিনি হলেন অশোক। অশোক তার আদর্শ লিপিতে প্রিয়দর্শী নামের ব্যবহার করতেন। এমনিতেও অশোককে প্রিয়দর্শিনী নামেও বলা হয়ে থাকে। প্রিয়দর্শিনী কাকে বলা হয়ে থাকে? অশোককে। এটাও প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এর পরের প্রশ্ন আমরা আসছি, চীনা পর্যটক হিউয়েন সান ভারতে আসেন যার শাসনকালে? তিনি হলেন সমুদ্রগুপ্ত, অশোক, হর্ষবর্ধন, প্রথম কুলোতুঙ্গ। এখানে একটা ট্রিক আছে, হিউয়েন সান আর এখানে হর্ষবর্ধন, তো হতে মিলে যাচ্ছে। এইটা একটা ট্রিক দিয়ে করা হলো। চীনা পর্যটক হিউয়েন সান হর্ষবর্ধন সময়কালে এসেছিলেন, এটা একটা ট্রিক বার করা হয়েছে। ঠিক আছে, হর্ষবর্ধন এর সময় চীনা পর্যটক হিউয়েন সান এসেছিলেন। এর পরের প্রশ্ন, সুইকুল নীতি প্রবর্তন করেছিলেন কোন মোগল সম্রাট? আকবর, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর শাহ আর মোহাম্মদ শাহ। এর আনসার হচ্ছে আকবর। আকবর সুইকুল নীতি প্রবর্তন করেছিলেন। ঠিক আছে, এর পরের প্রশ্ন আসবো, রানা প্রতাপের রাজপুত রাজবংশ কোন ঘরানার? কাছুয়া, সিসোদিয়া, সোলাঙ্কি, পরমার। তো এটার আনসার হচ্ছে সিসোদিয়া। রানা প্রতাপের রাজপুত রাজবংশ সিসোদিয়া ঘরানার। ঠিক আছে, এর পরের প্রশ্ন আসবো, রাজমনামা যে গ্রন্থটি ফরাসি অনুবাদ সেটি হলো, এই 4টি গ্রন্থের মধ্যে কোনটির ফরাসি
অনুবাদ রাজমনামা। উপনিষদ, রামায়ণ, গীতা, মহাভারত, এর আনসার হচ্ছে মহাভারত। মহাভারত গ্রন্থটি ফরাসিতে অনুবাদ করা হয় রাজমনামা নাম দিয়ে। ঠিক আছে, এরপরের প্রশ্ন আসবো। নীল দর্পণের রচয়িতা কে? দীনবন্ধু মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, গিরিশচন্দ্র ঘোষ, বিপিন চন্দ্র পাল। এর আনসার হচ্ছে দীনবন্ধু মিত্র। ইংরেজরা নীল চাষের জন্য গ্রামীণ কৃষকদের উপর অত্যাচার করেছিল, তারই বিবরণ দিয়ে এই নীল দর্পণ নাটকটি লেখা হয়েছিল দীনবন্ধু মিত্রের দ্বারা। ঠিক আছে, এরপরের প্রশ্ন আসছি আমরা। মুন্ডা বিদ্রোহ এর নেতৃত্ব কে দিয়েছিলেন? সিধু, বিরসা, বাপটা, কোরামাল্লা। এর মুন্ডা বিদ্রোহ, এই উলান গুলান এই জায়গায় নেতৃত্ব দিয়েছিলেন বিরসা। অনেক সময় আসতে পারে বিরসা কোন জায়গার মুন্ডা বিদ্রোহের কোন জায়গার নেতৃত্ব দিয়েছিলেন, এটা হবে উলান গুলান। ঠিক আছে, এর পরের প্রশ্ন আসছি। সতী প্রথা আইনি নিষিদ্ধ করা হয়েছিল কোন বছর? 1795, 1829, 1858। 1829 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় এবং লর্ড উইলিয়াম বেন্টিং এর দ্বারা সতী প্রথা নিষিদ্ধ করা হয়েছিল। ঠিক আছে, এর পরের প্রশ্ন আমরা আসছি। কোন মুঘল সম্রাট নিজের জীবনী রচনা করেছিলেন? বাবর, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব। বাবর, এর আনসার হচ্ছে বাবর নিজের জীবনী করেছিলেন, বাবর নামা। আর একটা প্রশ্ন এর মধ্যে রয়েছে, কোন মুঘল সম্রাট যিনি কোনো পড়াশোনা করেনি, মানে যিনি লিখতেও জানতেন না, তিনি হচ্ছেন আকবর। এই একটা প্রশ্ন আমি বলে দিলাম, এর মধ্যে আকবর কোনো পড়াশোনা জানতেন না, একমাত্র এই মুঘল সম্রাটই কোনো পড়াশোনা জানতেন না। এরপরের প্রশ্ন, সতনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয়েছিল তিনি কে? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। সতনামী বিদ্রোহ হয়েছিল ঔরঙ্গজেবের সময়। ঠিক আছে, ঔরঙ্গজেবের সময় সতনামী বিদ্রোহ হয়েছিল। এরপরের প্রশ্ন আসছে, রামমোহন রায়কে কে রাজা উপাধি প্রদান করেছিলেন, মানে কোন মোগল সম্রাট রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল? দ্বিতীয় আকবর রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল। ঠিক আছে, দ্বিতীয় আকবর দিয়েছিল রাজা উপাধি রামমোহন রায়কে। এর পরের প্রশ্ন আসছি, দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেছিলেন তিনি ছিলেন কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। এটার আনসার সবাই মোটামুটি জানি, মোহাম্মদ বিন তুগলক, যিনি দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেছিলেন। অনেক সময় প্রশ্ন আসতে পারে মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তরিত করেন? এটা হবে দেবগিরি, দৌলতাবাদ। ঠিক আছে, দৌলতাবাদের দেবগিরিতে। এরপরে প্রশ্ন আসছি, মোগল সম্রাট ঔরঙ্গজেব যে শিখ গুরুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন তিনি কে? তেগ বাহাদুর, নানক, গোবিন্দ সিং, অর্জুন দেব। তিনি হলেন তেগ বাহাদুর, যাকে মোগল সম্রাট ঔরঙ্গজেব হত্যা করেছিলেন বা মৃত্যুদণ্ড দিয়েছিলেন। ঠিক আছে, ইনি হচ্ছেন শিখ গুরু তেগ বাহাদুর। এর পরের প্রশ্ন আসছি, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কোন হিন্দু শাসক পরাস্ত হয়েছিল? লক্ষণ সেন, পৃথ্বীরাজ, জয়পাল আর হচ্ছে রাজ শঙ্কর। এর আনসার হচ্ছে পৃথ্বীরাজ পরাস্ত হয়েছিল মোহাম্মদ ঘুরির কাছে। মোহাম্মদ ঘুরির কাছে। ঠিক আছে, যুদ্ধ হয়েছিল, তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 খ্রিস্টাব্দে, আর প্রথম যুদ্ধ হয়েছিল 1191 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এটা আর একটা প্রশ্ন বলে দিলাম। 1191 খ্রিস্টাব্দে প্রথম যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে কিন্তু পৃথ্বীরাজ জিতেছিল আর মোহাম্মদ ঘুরি হেরেছিল। আর দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ হেরেছে আর মোহাম্মদ ঘুরি জিতেছে। ঠিক আছে, এর পরের প্রশ্ন, বিক্রমাদিত্য নবরত্ন সভায় বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? খনা, কালিদাস, ধন্বন্তরী, বরাহমিহির। মানে কালিদাস তো সাহিত্যিক ছিল, বরাহমিহির ছিল খগোলবিদ, আর চিকিৎসক ছিল ধন্বন্তরী। বিক্রমাদিত্য সভায়
নবরত্ন সবার বিখ্যাত চিকিৎসক ছিলেন ধন্বন্তরী। ঠিক আছে, এই প্রশ্নের আনসার হচ্ছে ধন্বন্তরী। এর পরের প্রশ্ন আসছি আমরা, কনিষ্কের রাজসভায় শ্রেষ্ঠ দার্শনিক কে ছিলেন? চরক, অশ্বঘোষ, নাগার্জুন, খপনক। তো কনিষ্কের রাজ্যসভায় শ্রেষ্ঠ দার্শনিক ছিল নাগার্জুন। চরক ছিল একজন চিকিৎসক, খপনক না, অশ্বঘোষ রাইটার ছিল, তাহলে দার্শনিক ছিল নাগার্জুন। ঠিক আছে, তাহলে কনিষ্কের রাজ্যসভায় শ্রেষ্ঠ দার্শনিক হচ্ছে নাগার্জুন। এর পরের প্রশ্ন আসবো, সৌরাষ্ট্রের সুদর্শন রথ কে নির্মাণ করেছিলেন? কোন মৌর্য সম্রাট? চন্দ্রগুপ্ত মৌর্য, পুষ্পগুপ্ত, অশোক, সমুদ্রগুপ্ত। সৌরাষ্ট্রের সুদর্শন রথ নির্মাণ করেছিলেন পুষ্পগুপ্ত। ঠিক আছে, সুদর্শন রথ নির্মাণ করেছিলেন পুষ্পগুপ্ত। এর পরের প্রশ্ন আসছি, মুঘল আমলে বাংলায় কোথায় টাকসাল ছিল? গৌড়, ঢাকা, মাকসুদাবাদ, রাজশাহী। বাংলায় টাকসাল ছিল মাকসুদাবাদে। মুঘল আমলে বাংলায় টাকসাল ছিল মাকসুদাবাদ। ঠিক আছে, মাকসুদাবাদে মুঘল আমলে বাংলায় টাকসাল করা হয়েছিল। এর পরের প্রশ্ন আসছি, কন্টক কার ঘোড়ার নাম? মহাবীর, গৌতম বুদ্ধ, আলেকজান্ডার, নেপোলিয়ন। কন্টক গৌতম বুদ্ধের ঘোড়ার নাম। ঠিক আছে, আমাদের এখানে মোটামুটি 25 থেকে 27টা প্রশ্ন কমপ্লিট করলাম। এরপর পরবর্তী ভিডিও আমি বুধবার কি বৃহস্পতিবার বানাবো। আর প্লিজ এই ভিডিওগুলো শেয়ার করবেন। আর আপনি যদি কারো পরিচিত থাকে তাহলে তাকে বলবেন যে এগুলো পড়তে, মানে যারা হয়তো কোথাও কোচিং নিতে পারছে না কিংবা সামর্থ্য নেই, তারা ইউটিউবে পড়তে পারে। এর জন্য তাদের কোনো প্রাইস বা মূল্য দিতে হবে না, এটা পুরোপুরি ফ্রি। কেবলমাত্র চ্যানেল সাবস্ক্রাইব করতে আর নোটিফিকেশন অন রাখতে, যাতে আমি যখন ভিডিও আপলোড করব সেগুলো আপনারা পেতে পারেন। তো আজকের জন্য ক্লাস ডিসমিস, এখানে আমি শেষ করলাম।